বাংলাদেশ পারফিটি প্যানেলতে 8 বছর থাকার পরে দেন আমি তখন মুভ করলাম, মানে পারফিটি থেকে ইন্টারন্যাশনাল পোস্টিং হলো চায়নাতে, চায়না থেকে পোস্টিং হলো মেক্সিকো, মেক্সিকো থেকে পোস্টিং হলো ইউএসএ তে। তো আসলে থ্রু আউট দ্য জার্নি তো অনেক টাইপের কালচারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনেক ধরনের রুলস রেগুলেশন নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, এবং অনেক টাইপের বিভিন্ন টাইপের ডাইমেনশনাল প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তো ওই আলোকে যখন আমার অ্যাসাইনমেন্টটা শেষ হলো, তারপরে আই ওয়াজ থিংকিং যে আমি কি আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে কন্টিনিউ করব নাকি, আই ওয়াজ থিংকিং যে ঠিক আছে চাকরি তো অনেক হইলো, তো এবার একটা নিজে কিছু করি, এবং নিজে কিছু করতে যেয়ে দেখলাম যে আসলে কি করা যায়। দেন আই বেসিক্যালি ওপেন এ ফার্ম। তো ওই ফার্মের একটা প্রোডাক্ট আছে, আরিফ ভাইয়ের সাথে একদিন শেয়ার করেছিলাম, এটা হচ্ছে সিএফও ভি3, যে আপনার সিএফওর রোল প্রোফাইলটাকে আমরা ভাগ করে 6টা টাওয়ারে ভাগ করে 40টা সার্ভিসে কনভার্ট করলাম। তখন দেখলাম যে আসলে মানে স্ট্র্যাটেজিক সিএফও যে জিনিসটার নাম আপনারা অনেকে শুনেছেন, যে স্ট্র্যাটেজিক সিএফও বা ভ্যালু ড্রিভেন সিএফও। তো ভ্যালু ড্রিভেন সিএফও বা সিনিয়র লেভেলের এই ধরনের ফাইন্যান্স ডাইরেক্টর বা সিএফও বড় বড় অর্গানাইজেশন গুলাতে রাখে এবং অনেক টাকা বেতন দিতে হয়। বাট আমি তখন দেখলাম যে আসলে বাংলাদেশের কনটেক্সটে স্টার্ট আপদেরই কিন্তু আসলে খুব বেশি সিনিয়র লেভেলের স্ট্র্যাটেজিক সিএফও দরকার হয়, কিন্তু ওই স্টার্ট আপের আসলে ওই অ্যাবিলিটি থাকে না তখন একটা ফুল টাইম একটা সিএফও রাখার। দেন আই বেসিক্যালি স্টার্টেড দে, ঠিক আছে, ফ্র্যাকশনাল এন্ড ভার্চুয়াল লেভেলে সিএফও সার্ভিস দেওয়া, এবং তার পাশাপাশি অনেকগুলা সার্ভিস দেওয়া শুরু করলাম। তো 22 থেকে এই পর্যন্ত 25-এ জার্নিতে মানে বেসিক্যালি অনেকগুলা স্টার্ট আপ লাইক শেয়ার ট্রিপ, তারপরে ইউএস বাংলারও বেশ কিছু স্টার্ট আপ আছে, ফুডি, তারপরে আপনার ট্রিপ লাভার, দেন গুডিব্রো, তারপরে চাল ডাল, বেশ কিছু স্টার্ট আপে, তারপরে আমরা এখন এগ্রোর সাথে, তারপরে এই ধরনের আরো বেশ কিছু ধরেন ছোট ছোট সিএফওর সাথে কাজ করছি, কিছু কিছু স্টার্ট আপের সাথে কাজ করছি। তো ওই জায়গাতে যখন আসলে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে আসলে বাংলাদেশের ছাড়াও বেশ কিছু স্টার্ট আপ আছে যারা বাংলাদেশের বাইরে যদি মার্কেটিং করতে পারে বা বাংলাদেশের বাইরের মার্কেটটাতে যদি আসলে যেতে পারে। কারণ আমি যখন আসলে মানে ইউএসএ তে ছিলাম দেখলাম যে আসলে ইউএসএ তে অনেক বাংলাদেশি আছে যারা অত বেশি তাদের এক্সপেরিয়েন্স নাই, সেই অনুপাতে আমি দেখলাম বাংলাদেশের স্টার্ট আপের ফাউন্ডারদের স্কিল, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি অ্যান্ড ট্যালেন্ট অনেক বেশি। দেন আমাদের অনেক প্রবাসী যারা ওইখানে কাজ করছেন। সো ওই অনুপাতে দেখলাম যে আসলে সব জায়গায় সারা বিশ্বেই আমি দেখলাম যে বাংলাদেশি যারা স্টার্ট আপের ফাউন্ডার তাদের জন্য আসলে অনেক অপরচুনিটি আছে। তো ওই অপরচুনিটি যখন চিন্তা করছিলাম তখন সার্কুলারটাও যখন আসলো মাথায়, তো সার্কুলারটা নিয়ে একটু নাড়াচাড়া করতে যেয়ে দেখলাম যে দিস ইজ সামথিং ভেরি ফ্যান্টাস্টিক একটা জিনিস আর কি। তো এই জিনিসটার দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট। তো ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্টের যে ডিপার্টমেন্টটা, ওই ডিপার্টমেন্ট থেকেই ওনারা যে জিনিসটা এই প্রথম ফেব্রুয়ারিতে আপনার তারা সার্কুলার দিয়েছে যে যে কোনো একটা স্টার্ট আপ তারা দেশের বাইরে একটা কোম্পানি সেট আপ করতে পারবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আগে কি কোম্পানি সেট আপ করে নাই? আগেও করেছিল কোম্পানি সেট আপ, বাট বাংলাদেশ ব্যাংক এখন মানে $10,000 একটা কমপ্লিট ফান্ডটাকে পারমিশন দিয়ে দিয়েছে, যে তারা বলেছে যে $10,000 পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সোজা কথা কোম্পানি ইনকর্পোরেশন করতে হইলে করার জন্য যা যা যাবতীয় খরচ আছে তারা একটা থাম্ব রুল বেসিসে $10,000 একটা পারমিশন দিয়েছে, যে এই পারমিশনের উপরে বেস করে কিন্তু উইদাউট আরো ফার্দার কোনো অ্যাপ্রুভাল ছাড়াই কেউ যদি কোম্পানি সেট আপ করতে চায় তাহলে উইদাউট ফার্দার এনি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া আপনার $10,000 ওখানে রেমিট করে একটা কোম্পানি সেট আপ করতে পারে। তো এখন সেকেন্ড কোশ্চেন দাঁড়ায় যে আসলে কোম্পানি সেট আপ করতে আসলে কত টাকা খরচ হয় ওখানে।
তো আসলে কোম্পানি সেট আপ করতে খুব একটা বেশি মানে পার্টিকুলারলি আমি যদি ইউএস এর মার্কেটের কথা ধরি, দুবাইয়ের কথা ধরি, ইউকের কথা ধরি বা সিঙ্গাপুরের কথা ধরি, খুব একটা বেশি কিন্তু খরচ হয় না। $10,000 ইজ ফার দেন এনাফ যে আপনার একটা নতুন কোম্পানি এস্টাবলিশড করা। তো এরপরে অনেকগুলা গল্প আছে যে আমি আপনাদেরকে বলবো যে আসলে এখানে 1 ঘন্টার মধ্যে তো আমাদের আসলে অনেক কিছু বলা সম্ভব না। তারপরে আমি খুব ফাস্ট কিছু জিনিসে যাব যে ওরা যেটা বলতেছে যে 1947 সালের আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রুলস এন্ড রেগুলেশনের যে আইন আছে সেই আইনের ধারাবাহিকতায় ওনারা $10,000 অথবা সমতুল্য বিনিয়োগের মাধ্যমে বিদেশে বৈধ আপনার একটা কোম্পানি করার জন্য অনুমতি দিয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল কথা আর কি। 2 নম্বরে ওনারা যেটা বলতেছেন যে এই ক্ষেত্রে মানে যারা আবেদন করবে এখানে আবেদন করতে হবে আপনার ব্যাংকের মাধ্যমে। এই অথরাইজড ডিলার মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার ব্যাংক, যে অথরাইজ ডিলারের মাধ্যমে আপনাদের একটা এনএক্সআর আছে, ওদের এএনএক্সআর, ওখানে আপনাদের বলে দিব সবকিছু। এনএক্সআর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো এগুলো বিভিন্ন রকম প্রসিডিউর করে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আপনার এরপরে যদি বলি যে এটা কারা করতে পারবে, অবশ্যই এটা বাংলাদেশি নাগরিক হইতে হবে, বৈধ বাংলাদেশি নাগরিক হইতে হবে এখানে। তারপরে আমরা বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের নগদ। এরপরে আরেকটা জিনিস ওরা বলতেছে যে ঠিক আছে আপনি $10,000 দিয়ে কোম্পানি সেট আপ করলেন, আর তারপরে কোম্পানিটা চলা শুরু করলো। এখন আপনার যদি ইকুইটি, আপনার যদি ফান্ড দরকার হয় বা আপনার যদি শেয়ারের দরকার হয়, তো বাংলাদেশ ব্যাংক আসলে খুব ইন্টারেস্টিং একটা মজার জিনিস বলছে এখানে। কারণ বাংলাদেশে তো জানেন যে বাংলাদেশের আপনার টাকা পাঠানো ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো ওরা ওই টাকা পাঠানোর বদলি ওরা যে জিনিসটা বলতেছে যে আপনারা শেয়ার বা সিকিউরিটি সোয়াপ করতে পারবে। মানে আপনি বিদেশি কোনো কোম্পানিকে আপনি শেয়ার ইস্যু করতে পারবেন, বিদেশি কোনো কোম্পানি আপনার শেয়ার গ্রহণ করে আপনাকে আপনার সাথে এক ধরনের জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট পার্টনারশিপে আপনার একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো একটা প্রতিষ্ঠান বা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো একটা লিগেল এন্টিটি আপনি করতে পারবেন, বাট উইদাউট ট্রান্সফারিং এনি ক্যাশ অর এনি মানি। তো সেকেন্ড কোশ্চেন তখন আমার মাথায় দাঁড়াইলো যে আসলে আমি শেয়ার ট্রান্সফার করলাম, ঠিক আছে, তারপরে আমি যখন আরো বড় হব তাহলে কি আসলে আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমার বাংলাদেশের কোম্পানিটা অনেক বড়, আমাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে হবে ওই জায়গাটাতে, তখন হ্যাঁ ওইটা সম্ভব, বাট ওইটার জন্য আবার একটা স্পেশাল আপনার পারমিশন লাগবে। এরপরে ওনারা যেটা বলতেছেন, এরপরে আপনার চিঠিটা আমি বলবো যে এরপরে আপনারা চিঠিটা যদি সম্পূর্ণ পড়েন, আর যদি আপনাদের কাছে কপি না থাকে আমি আরিফ ভাইকে দিয়ে দিব, আরিফ ভাই আপনাদেরকে দিয়ে দিতে পারে, বা আপনারা আমার সাথেও মানে আমার থেকেও যদি চান আমাকে আপনি হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দিব। তো এইভাবে অনেকগুলা আপনার এখানে এ বি সি ডি ই এরকম প্রায় মানে বিভিন্ন টাইপের ওরা মানে আপনার প্রসেস বলতেছে যে আপনার এই হইতে হবে, আপনার রেসিডেন্ট হইতে হবে, আপনার ফান্ডটা ইন্টারনাল সোর্সের হইতে হবে, মানে লাইক আপনার ফান্ডটা যেন আপনার কোম্পানির থেকে জেনারেট হয়। আপনি ব্যাংক থেকে ফান্ড বড় করে এটা আপনি দিতে পারবেন না যে আমি ব্যাংক থেকে লোন করলাম আমার কোনো টাকা নাই। তার মানে ওনারাও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। আসলে এই শর্তগুলোর মানে এখানকার আসলে এসেন্সটা কি, এসেন্সটা বাংলাদেশ ব্যাংকের যে এসেন্স বলতেছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু পারমিশন দিচ্ছেন একদম মানে আনকোরা নতুন একটা স্টার্ট আপ করলো। ইটস নট লাইক দ্যাট, যে স্টার্ট আপটা মোটামুটি 10 বছরের কাছাকাছি একটু কাজ টাজ করে ব্যবসা বাণিজ্য করে তারা আপনার আগিয়ে গিয়েছে। তো ওই জায়গায় তার পরবর্তীতে যখন ম্যাচুরিটি হয়েছে দেন তারা ওইখানে একটা জিনিস সেট আপ করতে পারবে, এবং যে অর্থটা তারা ওখানে পাঠাবে $10,000, সেই $10,000 অবশ্যই তার প্রফিট থেকে এটা জেনারেট হইতে হবে। এরপরে ওরা আরো বেশ কিছু বলে দিয়েছে যে আপনার এনএক্সআর এ বি সি ডি তে বিভিন্ন ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, এনআইডি দিতে হবে, তারপরে আপনার অ্যানুয়াল রিপোর্ট এগুলো তৈরি করতে হবে। ওগুলাতে আমি
এইটা হচ্ছে বেসিক্যালি এই জায়গা পর্যন্ত আমি জাস্ট আপনার লেটারের যে ভাষাটা সেখানে জাস্ট কপি করলাম। এখন কপি করে আমি এটার একটা সামারি, ওই যে উনি যে স্লাইড গুলো দেখাইতেছে স্লাইড গুলো কিভাবে দেখবো? আর মিউট আছে নাকি দেখতো? স্লাইড কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না? ওকে ওকে, স্লাইড দেখা যাচ্ছে। ওকে গুড। আচ্ছা, এখন আমি এই যে যত কথা বললাম আর কি, আমি এই কথাগুলাকে আসলে যদি একটু সামারাইজ করি একদম জিস্ট পয়েন্টে, আমরা আসলে এই টোটাল সার্কুলার থেকে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আসলে কি কি পেলাম। এক নম্বর হচ্ছে একটা ফরেন এন্টিটি এস্টাবলিশমেন্ট করার অনুমতি পেলাম, এবং আমরা সে ওই এস্টাবলিশ করব এবং ওটার জন্য আমরা $10,000 লিগেলি বিদেশে পাঠাইতে পারবো। সেকেন্ড হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে ওরা বিভিন্ন অ্যানেক্সার দিয়ে একদম ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে আপনার এই জিনিস লাগবে। দিস ইজ, আমি দেখছি ইটস ভেরি গুড, মানে একদম চেক লিস্টের মতো ওরা দিয়ে দিয়েছে। তার মানে আগে কিন্তু অনেকগুলাতে এসব জিনিসে অত স্পেসিফিক থাকতো না, এখন ইজ ভেরি স্পেসিফিক। তার মানে আমি বলতে পারি অ্যাপ্লিকেশন প্রসেসটা ইজ ভেরি সিম্পলিফাইড। আমরা একটু ভালো করে যদি একটু করি বা ভালো করে যদি আমরা চেক লিস্টটা তৈরি করি, এটারে আমি বলবো না খুব একটা কঠিন কিছু। 3 নম্বর যেটা আমি অলরেডি বললাম আপনাদেরকে, যে একটা আপনার শেয়ার এক কোম্পানির সাথে আরেক কোম্পানির আমরা ট্রানজাকশন ছাড়া শেয়ার লেনদেন করতে পারবো। শেয়ার অথবা সিকিউরিটি বিদেশি কোম্পানির সাথে আমরা লেনদেন করতে পারবো। তো এই লেনদেন করলে অনেক টাইপেরই সুযোগ সুবিধা হয়, পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়, আপনার বিভিন্ন টেকনোলজি ট্রান্সফার করা যায় এবং গ্লোবাল মার্জারও করা যায়, এটা আরো মানে পরের ব্যাপার। এরপরে যেটা হচ্ছে যে মানে ব্যাংকে মানে আমাদের যে কমার্শিয়াল ব্যাংক, এই যে বিভিন্ন টাইপের কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা বিভিন্ন ব্যাংকে কিন্তু এম্পাওয়ারমেন্ট দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। তো ওই এম্পাওয়ারমেন্টে তার মানে অথরাইজ ডিলার মানে আমাদের কমার্শিয়াল ব্যাংক ক্যান ডাইরেক্টলি অ্যাপ্রুভ এন্ড রিমিট ফান্ড আপ টু দ্য লিমিট উইদাউট নিডিং এনি প্রায়র বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল। দ্যাট ইজ আমার মনে হয় দিস ইজ ভেরি গুড। যে আবার মোস্ট অফ দ্য টাইমে কিন্তু আবার এটার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবার যাইতে হইতো, এই জায়গায় আর বাংলাদেশ ব্যাংকের কাছে যাইতে হবে না, এই জায়গায় আপনার ব্যাংকের কাছে তারা এম্পাওয়ারমেন্ট দিয়েছে। তারপরে বলতেছে অ্যানুয়াল রিপোর্ট, যেটা ওরা এনএক্সআর দিতে ওরা বেশ কিছু ইনফরমেশন চায়, যে আপনি এগুলা পাঠাইলেন, আপনি বিদেশে একটা কোম্পানি সেট আপ করলেন, সব ঠিক আছে, আপনার ওখানে ব্যবসা বাণিজ্য শুরু হইলো, বাট আপনাকে কিন্তু কমপ্লায়েন্স অ্যাপ্লাই করতে হবে, আপনার অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হবে, আপনার কোম্পানি ওখানে আসলে কি করতেছে সেটার একটা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে, বার্ষিক একটা রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। তারপরে আপনার এই যে ডিউ ডিলিজেন্স ফ্রেমওয়ার্ক, মানে আপনার লাইসেন্স যা যা মানে থাকা দরকার, এগুলো সবকিছু ডিউ ডিলিজেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে। তারপরে বলতেছে যে এনকারেজমেন্ট ফর ইনোভেশন, দ্যাট ইজ মানে এটা আসলে কেন দিচ্ছে, এটা এই জন্যই দিচ্ছে যে দেখা গেল যে আমরা যদি বিদেশের সাথে লিঙ্ক হইতে পারি, বিদেশের বিভিন্ন টাইপের নতুন নতুন ইনোভেশন, নতুন প্রোডাক্টের সাথে আমরা পরিচিত হইতে পারি, এবং আমরা তাদের সাথে কাজ করে আমরা নিজেরাও অনেক কিছু মানে ইনোভেটিভ প্রোডাক্ট না ইনোভেটিভ সার্ভিস আমরা এক্সচেঞ্জ করতে পারি। আর লাস্টে ওরা যেটা বলতেছে যে দেখো বাবা, তোমরা সবই করো, কিন্তু করার পরে ওখানে যে প্রফিট হইব, প্রফিটটা কিন্তু আবার বিদেশি এন্টিটি থেকে ওই প্রফিট কিন্তু আবার দেশে ফেরত আনবা। তো এটাও ওরা বলে দিচ্ছে, এটা কোনো এম্বার্গো দেয় নাই, বাট এটা একটা সাইকেল, মানে একটা চক্র। আপনি দেখবেন যে এই আপনার এই যে বাংলাদেশেও যেসব মাল্টিনেশনাল কোম্পানি, ধরেন আপনার একটা বাংলাদেশে একটা ইটালিয়ান কোম্পানি এখানে অপারেশন সেট আপ করে এখান থেকে যে তাদের লাভ লোকসান যা হয় তারা কিন্তু ডিভিডেন্ড আকারে তাদের দেশে নিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরাও বাংলাদেশি কোম্পানি যখন ওই বিদেশে মাল্টিনেশনাল কোম্পানি হব, ওইখানে আমাদের যে লাভ লস হবে সেটাও যেন ডিভিডেন্ড আকারে আমরা বাংলাদেশে আমরা নিয়ে আসতে পারি। তো সেটাকেও বাংলাদেশ ব্যাংক এনকারেজ করছে। এই হইলো আমি যদি বলি ওভারঅল আপনার একটা সামারি, যে আমরা আসলে এই চিঠির থেকে কি কি পেলাম। আমরা এরপরে আমরা আসি যে আমরা আগে কি ছিল এবং এখন নতুন কি এসেছে, তাহলে আমরা একটু রিভিউ করতে পারবেন যে আসলে অতীতে কি ছিল। তো আপনার এইটা হওয়ার আগে ফরেন এন্টিটি সেট আপ কি অ্যালাউড ছিল? ওইভাবে অ্যালাউড ছিল না।
মানে $10,000 পাঠে অ্যালাউড ছিল না। শেয়ার বেস ইনভেস্টমেন্ট অ্যাব্রোড সোয়াপ করা যেত না, এখন করা যায়। পেমেন্ট গেটওয়ে অ্যাক্সেস আগে খুবই লিমিটেড, এখন আপনি ওইখানে একটা ফরেন আপনার কোম্পানি করলে কিন্তু ওইখানকার আপনার পেপাল বা পেওনির অনেকের সাথে আপনার ওই এখন আমার বাংলাদেশের ফ্রিল্যান্সারদের যে ঝামেলাগুলো বা স্টার্ট আপেরও যে ঝামেলা বিদেশে পেমেন্ট করতে, সেই ঝামেলাগুলো থেকে আপনি মুক্ত পাবেন। স্ট্র্যাটেজিক জয়েন্ট ভেঞ্চার মার্জার অ্যাকুইজিশন আগে ব্লক ছিল, এখন কিন্তু আমাদের সুবিধা হয়েছে এটা। গ্লোবাল ফান্ড রেজিং এক্সেস, ইয়েস, আমি যদি ওখানে যাইতে পারি আমার ফান্ড রেজিং করা কিন্তু খুব সুবিধা হবে। দেখবেন আপনার কিন্তু এখন অনেক খুব ম্যাচিউরড আপনার স্টার্ট আপের অনেক ফাউন্ডাররা সৌদি আরব বিভিন্ন দেশে কিন্তু অনেক দিন থাকতে হয়, তাদের ফান্ড টান রেজ করে তারপরে আসে। আমরা কি রিসেন্টলি শপ আপের দেখছি এবং বেশ কিছু আপনার স্টার্ট আপের ফাউন্ডাররা যারা বিদেশে থেকে এই ধরনের ফান্ড রেজ করে নিয়ে আসতে পারে। তো এখন ওইটাও কিন্তু একটা ফ্যান্টাস্টিক মানে সুযোগ হয়ে গেল, কারণ ওনারা যারা আগে গেছেন তারা অনেক কষ্ট করে ওনারা কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, ওই প্রতিবন্ধকতার পরেও তারা ওখানে যে এই জিনিসগুলা করতে পারছেন। এখন আমাদের এটা আরো বেশি ফ্যাসিলিটেট হবে ওখানে যে আমরা করতে পারবো। এন্ড আর আপনার রিপোর্টিং ওভারসাইট এন্ড রিপোর্টিং আগে আনস্ট্রাকচার্ড ছিল, কি রিপোর্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে আমাদের আগে জানা ছিল না, এখন হচ্ছে কিন্তু এনএক্সআর বেস করে দিছে। আগে আমাদের এখন অনেক বেশি মানে গভর্নমেন্ট অনেক বেশি আমাদেরকে প্রমোট করতেছে যে ভাই নতুন কিছু নিয়ে আসো। যেরকম আমি কিছুদিন আগে আপনার এই যে একটা আমাদের ব্র্যান্ড ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা এআই কম্পিটিশন করলো, তো ওখানে একটা সেশনে আমরা কথা হচ্ছিল যে আমাদের আসলে ক্যাপাসিটি বিল্ডিং। তো ক্যাপাসিটি বিল্ডিং এ আমরা সবসময় চিন্তা করি যে কেউ আমরা আরো এক্সেলে কতটুকু এক্সেল একটা মানে সফটওয়্যার, এই সফটওয়্যার থেকে আমরা ট্রেনিং নিই। এআই চ্যাট জিপিটি একটা সফটওয়্যার, এখানে আমরা ট্রেনিং নিই। আমরা ইনোভেশন মানে আমরা আসলে নিজেরাও যদি এক্সেলের মতো কিছু বানাইতে পারি, আমরা নিজেরাই যদি চ্যাট জিপিটির মতো কিছু একটা বানাইতে পারি, আমাদের নিজেদেরই যদি কিছু একটা ইনোভেশন থাকে, সেটাকেই গভর্নমেন্ট আসলে এমফাসিস দিচ্ছে। তো এখন এই সমস্ত কিছু পাওয়ার পরে ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে মানে এই আইন কানুন কিন্তু অনেকটা ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। কেন? কারণ এটা কিন্তু আবার অনেক কিছু ডাইমেনশন থাকে। কিরকম ডাইমেনশন থাকে? যেরকম ধরেন একটা ডাইমেনশন হলো যে আপনার সবই দিল, তারপরে দেখা গেল যে আপনাকে বলতেছে ভাই আপনার কিন্তু এনআইডি লাগবে, আপনার কিন্তু টিন সার্টিফিকেট লাগবে, আপনার কিন্তু ডিক্লারেশন লাগবে, আপনার এন্ডোর্সমেন্ট এক্সপিরিয়েন্স লাগবে, সিআইবি রিপোর্ট লাগবে, কস্ট ব্রেকডাউন, এই টাইপের অনেক ডকুমেন্টেশন, বিজনেস লাইসেন্স, এন্টারপ্রাইজ হলে বিজনেস লাইসেন্স। তার মানে শেষ হয়েও কিন্তু হইলো না, মানে তারপরেও আপনার এই জিনিসগুলো আমি মনে করি যারা একটু ম্যাচিউর স্টার্ট আপ হয়ে গেছেন তাদের এগুলো সবকিছুই আছে, বিজনেস লাইসেন্স থেকে শুরু করে টিম থেকে শুরু করে যারা ব্যাংকের সাথে ট্রানজাকশনে সিআইবি রিপোর্ট আপনাদের নিশ্চয়ই এখন বোর্ড রেগুলেশন গুলাও করা হয়। তো এইসব জিনিসগুলা কিন্তু ব্যাংকের সাথে যখন আপনার এটা ডিল করবেন তখন এগুলো আপনার কাছে চাবে। তার মানে আমি শুধু যে এটা হয়ে গেছে ইটস নট লাইক এন্ড, আপনাকে ডকুমেন্টেশন ডিউ ডিলিজেন্স গুলাকে আপনাকে মেনটেন করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যাংক আপনার কাছে আরো কিছু চাবে, যে আপনার নো ইউর কাস্টমার, এনি মানি লন্ডারিং, হ্যাঁ, তারপরে আপনার কি বলে এটা যে আপনার সিএফটিটা আমি ভুলে গেলাম, ওই যে অ্যান্টি টেরোরিস্ট একটা ব্যাপার আছে আর কি, হ্যাঁ, এটা বোধহয় ক্যাশ ফ্রড টেরোরিজম, এই ধরনের একটা ব্যাপার। এই কমপ্লায়েন্স গুলাও আপনাকে দেখতে হবে। স্টার্টআপ শুড বি লেস দেন 10 years old, funds are not source, bank borrowing and refinancing, business idea innovative and scalable, কথা হয়ে গেছে। ডেস্টিনেশন স্ট্র্যাটেজিক্যালি ফেভারেবল হইতে হবে। আপনি হঠাৎ আপনি সেই পানামাতে যে একটা করা হবে সেটাও কিন্তু গভর্নমেন্ট ওই জায়গাটাতে কিছু আবার ভেটো দিতে পারে যে পানামাতে কেন করবেন, বা আপনি বারবাডোসে যা কেন করবেন, বা আপনি ক্যারিবিয়ান আইল্যান্ডের এখানে যা কেন করবেন। তো ওইটার মানে আসলে যেই জায়গায় আপনি খুলবেন ওইটার আপনার বেসিক উদ্দেশ্য, ওইটার কি আসলে মার্কেটের জন্য খুলতেছেন, ওইটা কি ইনোভেশনের জন্য খুলতেছেন নাকি রিসার্চের জন্য খুলতেছেন, ওইটা আসলে আপনার স্টার্টআপের বিজনেসটাকে আসলে কিভাবে আপনার বৃদ্ধি করবে, আপনার উদ্ভাবনী ক্ষমতাকে কিভাবে বৃদ্ধি করবে, এই জিনিসগুলা কিন্তু দেখবে। মানে ইটস নট লাইক আপনার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল, ইটস নট লাইক দ্যাট। এগুলো আমি বলে নিলাম, দোজ আর দ্য থিং উই নিড অলসো নিড টু কনসিডার। তারপরে এনবিআর এরও কিন্তু অনেক ব্যাপার থাকে। এনবিআর এর আপনার কিন্তু ট্যাক্স ফাইলিং, এটা করার পরে ওই যে রিপোর্টিং গুলা করতে হবে, হ্যাঁ, যে আপনার এটা পাঠাইলেন, এটার প্রপারলি ডকুমেন্টেশন গুলা,
তো বা তারপরে আপনার যদি শেয়ার সোয়াপও করেন সেখানেও কিন্তু আপনার যদি ক্যাপিটাল গেইনের কোনো ব্যাপার থাকে, সেখানে আবার ফেয়ার ভ্যালুর ব্যাপার থাকে, ভ্যালুয়েশনের ব্যাপার থাকে, স্ট্যাম্প ডিউটির ব্যাপার থাকে। তো এসব তার মানে আমরা মানে ডকুমেন্টেশন আসপেক্ট, ব্যাংকিং আসপেক্ট, এনবিআর আসপেক্ট, এবং আবার আপনার বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আসপেক্টে যে কোম্পানি অ্যাক্ট 1994 একটা কোম্পানির ল আছে, সেটাকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আবার একটা আইন আছে, নাম হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 এফআরএস। হ্যাঁ, এটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, তার মানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আপনি হয়তো ভাই বলতে পারেন বাবারে বাবা এত কিছু যদি হয়, বাট ইউনো যে বাংলাদেশে যারাই এই টাইপের বিজনেস করতে হইলে মানে যে কোনো বিজনেসম্যান এগুলা কিন্তু যে কোনো ব্যবসার জন্য, ব্যবসা যখন আস্তে আস্তে বড় হয় আমরা হয়তো জানি না, বাট আপনাকে ব্যবসাকে সাস্টেনেবল করতে হইলে এই লিগেল ফ্রেমওয়ার্ক গুলা কিন্তু ফাউন্ডেশন গুলো আপনাকে তৈরি করতেই হবে। এটা নিশ্চয়ই আরিফ ভাই আপনাদেরকে যখন গ্রাজুয়েশন করাইছে এগুলা নিশ্চয়ই আপনারা জানেন অলরেডি, কারণ আরিফ ভাই আমার তো মনে হয় আপনার এনারা সবাই আপনার গ্রাজুয়েট, রাইট? জি ভাই বলেন, সরি আমি খেয়াল করে নেই। না, আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা পার্টিসিপেন্ট এনারা কি আপনার এখান থেকে গ্রাজুয়েশন করেছেন? হ্যাঁ, সবাই গ্রাজুয়েশন করেছেন, কিছু আছেন অন দ্য প্রসেস আছে আর কি। ওকে, ফ্যান্টাস্টিক। গ্রাজুয়েশন সো মেইনলি আমাদের 25 থেকে 30টা কোম্পানির ফরেন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট আছে, বাদ বাকিরা আসছে নাকি জানার জন্য আর কি। ওকে, ফ্যান্টাস্টিক। না, আমি সেজন্য আমি চিন্তা করতেছিলাম আমি যে কথাগুলো বলতেছি আবার দেখা গেল যে ওই কথাগুলো আবার মানে একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা, ওনারা আবার এগুলো জানতে হবে ভাই, এগুলো তো এক্স্যাক্টলি না করে তো স্টার্টআপ করা যাবে না এখন বাংলাদেশে। কারেক্ট। তো এই হইলো আমার, আমি যদি বলি যে এই আসপেক্টে আমাদের ওই মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এনবিআর বা বাংলা কোম্পানি রুল, এফআরসি রুল, ব্যাংকিং রুল, এই সমস্ত কিছুই আমাদেরকে জেনে তারপরেই আমাদের কিন্তু খেলতে নামা উচিত, অথবা আমরা হয়তো অনেকে খেলা শুরু করছি এখন, তার সাথে সাথে এগুলাকে আস্তে আস্তে সাইড বাই সাইড আমরা যেন এই স্ট্রাকচার গুলাকে আস্তে আস্তে আমরা বিল্ড করে ফেলি। আমার এই ইয়াটা কি মুভ করতেছে আরিফ ভাই? ভাই আপনি 4-এ আছেন, স্লাইড 4-এ আছেন এখন। হ্যাঁ, স্লাইড 4-এ আছেন, আপনি ক্লিক করেন অন দ্য স্ক্রিন। হ্যাঁ ঠিক আছে, এবার রাইটে যান ভাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মুভ করছে, এবার সামারিতে আসছেন আপনি। হ্যাঁ, সামারিতে ইনফ্যাক্ট সামারি মানে অলরেডি আমি এটা নিয়ে আলাপ করছি যে সামারি যদি বলি যে আমাদের টিন রিকোয়ারমেন্ট, এই টিন লাগবে, বিন ভ্যাট মেনশন করা নাই, তারপরে এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি লাগবে কি লাগবে না এটাও মেনশন করা নাই, এগুলো আমি মানে ওখানে দেখলাম যে এখানে কিছু ওপেন আছে, ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে লাগবে। তার মানে ওরা যখন মেনশন করে নাই হয়তো বা আমি ফিল করতেছি হয়তো ম্যান্ডেটরি না, বাট তারপরে আমাদেরকে এটা জেনে নিতে হবে যে তিনটা ইজ ম্যান্ডেটরি, বিন ভ্যাট ম্যান্ডেটরি না, ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্সটা ম্যান্ডেটরি না, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইয়েস, পোস্ট সেট আপ ম্যান্ডেটরি। পোস্ট সেট আপ যে আপনার এটা বিদেশে ওইটা সেট আপ করার পরে তারপরে এই জিনিসটা আপনাকে উইদিন 3 মান্থ আপনার এই জিনিসটাকে আপনার সাবমিট করতে হবে। সিএবি রিপোর্ট, ইয়েস, আপনার একটা ভালো সিএবি রিপোর্ট লাগবে ব্যাংকের থেকে। বোর্ড রেজুলেশন গুলো মেনটেন করতে হবে। সোর্সেস অফ ফান্ড, যেটা আমি আগে বলছি যে এই $10,000 যেন আপনার কোম্পানির প্রফিট থেকে জেনারেটেড হয়, এটা যেন আমরা কোনো লোন টোন থেকে না নিয়ে করি। তারপরে আপনার নো ইউর কাস্টমার কেওয়াইসি অ্যান্ড এনি মানি লন্ডারিং বাই ব্যাংক এন্ডোর্স করতে হবে, এবং আপনার যদি স্টক এন্ড শেয়ার যদি সোয়াপ করতে হয় তাহলে আপনার ভ্যালুয়েশনটাও লাগবে। এই হলো ওভারঅল টোটাল সামারি। এখন আমি আমার নিজের ইন্টারেস্টেই একটু আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমি যদি বিদেশে সেট আপ করি আমার আসলে কি কি টাইপের লাভ হইতে পারে। এটা এক একজনের এক এক টাইপের হইতে পারে। আমি বেশ কিছু আমার মতো করে আমি কিছু পয়েন্ট এখানে লিখেছি। যে 1 নম্বর আমি যদি বলি যে অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেট আমার মানে একদম
বিগ মার্কেটে আমি আমার অ্যাক্সেসটা পাবো। আমার যদি ফরেন ইনভেস্টমেন্ট রেজ করার দরকার হয়, আমি একদম ওদের কাছে থেকে আমার ফরেন ইনভেস্টমেন্ট রেজ করার আমি একটা সুযোগ সুবিধা পাবো। আমার গ্লোবাল যদি কোনো এই অ্যাক্সিলারেটর কোনো প্রোগ্রাম বা বিভিন্ন টাইপের প্রোগ্রামগুলো থাকে গ্লোবালি, যেগুলোতে আমরা হয়তো আমাদের নেটওয়ার্কিং এর জন্য বা আমাদের ফান্ডের জন্য বা আমাদের নলেজের জন্য, আমাদের ইনোভেশনের জন্য, আমাদের গ্র্যান্টের জন্য বিভিন্ন টাইপের যদি আমরা আমাদের নিজেদেরকে ওইখানে নিয়ে যেতে পারি, তাইলেও কিন্তু আমরা এইটা আমাদেরকে একটা সুবিধা দিবে। তারপরে আমাদের এই যে পেপল, পায়োনির এসব পেমেন্ট করতে, বিদেশে পেমেন্ট করার জন্য কার্ড, ক্রেডিট কার্ড, এই টাইপের বিভিন্ন একটা বিশাল চ্যালেঞ্জ। তো ওইটাও আমাদের এখন একটা, ওইখানে আমরা কোম্পানি সেট আপ করলে এই কার্ডগুলো কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তারপরে আমরা ক্রস বর্ডার পার্টনারশিপ, এইটা তো আরেকটা বিশাল সুযোগ, এটা অলরেডি আই ডিসকাস। আপনার ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স, এটা আরেকটু বড় কোম্পানিগুলা যাদের দেখা গেল যে সিঙ্গাপুরে, দুবাইতে, এসব জায়গায়, এস্তোনিয়া, এসব জায়গায় কিন্তু ট্যাক্স হলিডে আছে, বিভিন্ন ট্যাক্স ফেভারেবল বেনিফিট আছে ওসব জায়গায়। তো ওই জায়গা কিন্তু অনেক বড় কোম্পানিরা কিন্তু ওসব জায়গা থেকে আপনার ট্যাক্স বেনিফিট পায়। তো আমরা ওইখানে কোম্পানি সেট আপ করলে ওই ট্যাক্স বেনিফিট বা ট্যাক্স প্ল্যানিং এর জন্য, কমপ্লায়েন্সের জন্য আমাদের সুবিধা হবে। তারপরে আমাদের বিভিন্ন এক্সপোর্ট প্রমোশন এন্ড স্ট্র্যাটেজিক স্কেলিং করানো, যে আমি এখন দেখা গেল যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি, আবার আমার যদি একটা ছোট্ট ওইখানে একটা অফিস থাকে, আমার কিন্তু এক্সপোর্টের কাজটা আরো অনেক বেশি ফাস্টার হয়। তারপরে আমার ভিসা, এখন আমার দেখা গেল যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমি ভিসা পাই না, বাট আমি যদি একজন ভালো ফাউন্ডার হই এবং আমি যদি আমার ওইখানে একটা ফরেন ইনভেস্টমেন্ট একটা কোম্পানি আমি সেট আপ করি, এবং আসলে যদি যে জায়গাগুলাতে ওই যে আমি আসলে মানে ওই কমপ্লায়েন্স গুলাকে আমি ফলো করলে এবং ওরা যে ডকুমেন্ট গুলা চায় সেই ডকুমেন্ট গুলা দিতে পারলে, এবং ভিসা এবং রেসিডেন্সিয়াল পারমিটটাও কিন্তু আমরা পেতে পারি ওখান থেকে। ইটস নট এ বিগ ডিল, এটা কোনো বড় ব্যাপার হবে না। এটাও আমার মনে হয় অনেকের জন্য খুবই একটা বিশাল সুবিধা, কারণ আমাদের দেখা গেলো যে ভিসা লিমিটেশনের জন্য কিন্তু আমরা বাংলাদেশি পাসপোর্টে অনেক সুযোগ সুবিধা আমরা মিস করি। সো সেখানেও আমার মনে হয় অনেক বেশি একটা ভালো আমরা বেনিফিট পেতে পারি। এই ওভারঅল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাকি আরিফ ভাই আপনার কাছে দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করলাম। শিওর ভাই, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি কনসাইজ এন্ড ফাস্ট সেশন। কোশ্চেন তো অবশ্যই আছে, লেট মি স্টার্ট দ্য কোশ্চেন ফার্স্ট। ভাই আপনি তো এই মুহূর্তে বেশ কয়েকটা স্টার্টআপের কাজ করছেন, যেমন শেয়ার ট্রিপ নিয়ে কাজ করছেন আপনি। জি, শেয়ার ট্রিপের ফাইন্যান্সিয়ালস নিয়ে আপনার কাজ করা হয়েছে, আবার আরো ফুডি নিয়ে কাজ করছেন। সো আই গেস আমার মনে হয় ওদের ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসটা কেমন, হাউ দে আর ডুইং, একটু ফ্র্যাঙ্কলি যদি বলেন। ইটস এ ভেরি প্রাইভেট মিটিং, ডোন্ট ওয়ারি, এটাতে কোনো বাইরের লোকজন নাই। সো আমাদের স্টার্টআপরা অনেকেই জানতে চায়। আসলে আমি প্রথমে বলবো যে ওদেরকে হাউ দে আর ডুইং ইট, অ্যাকচুয়ালি দে আর কোয়াইট প্রমিসিং স্টার্টআপ। তারা কি আপনার তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, রেকর্ডিং, এটা আসলে কতটুকু স্ট্রাকচার্ড হইতে করতেছে, এবং হাউ ইম্পর্টেন্ট ফর আওয়ার নিউ স্টার্টআপস টু ডু দ্যাট, এটা নিয়ে যদি একটা সেশন দিতেন। তারপরে কোশ্চেন করছে হচ্ছে কাজী হাসিব, আপনি স্লাইড সরাই দিতে পারেন, সো ইন সাচ কেস ইউ ক্যান কাম ডিরেক্টলি, তাহলে আপনি দেখতে পারবেন কি কোশ্চেন করছে আর কি। কুল, সো আপনি ওকে, জি আমার কোশ্চেনটা এটা ছিল। এখন তারপরে আপনার হাসিব কোশ্চেন করছেন, তুহিন ভাই কোশ্চেন করছেন, আরো অনেকে কোশ্চেন করছেন, ঠিক আছে? সো ইউ ক্যান সি দ্যাট। ঠিক আছে, আমি কোশ্চেন গুলো নিব। আমি ফার্স্টে আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তরটা দেই। মানে আমি এটা খুব মানে জিনিসটা আমি এভাবে দিতে চাই, ধরেন শেয়ার ট্রিপ, ওরা আসলে ওদের মানে টোটাল ইআরপি নিয়ে এত সিরিয়াস যে ওদের এই ফাইন্যান্সিয়াল মানে এই টোটাল ডাটা ম্যানেজমেন্ট, আমি যদি টোটাল ইআরপি ওরা কিন্তু নিজেরা ডেভেলপ করছে। সো দে ফোকাস অন ইট, এবং ওরা মানে ওই জায়গাগুলোতে আমাকে ওরা মানে আমার টিমকে আর কি, প্লুটোস আমরা ওইখানে কাজ করছি, এবং ওই জায়গাগুলাতে মানে আপনার যেই আমরা এরিয়াগুলা দেখলাম যে দে আর ভেরি মাচ ডাটা ড্রিভেন, প্রচুর ডাটা আছে এবং ওরা বিগ ডাটা নিয়ে কাজ করে। ইন এ নাটশেল আমি বলবো দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার ডিউ ডিলিজেন্স এবং অ্যাবাউট দেয়ার ইআরপি সিস্টেম।
আর যে যে জায়গাগুলোতে আরো ডেভেলপ চাচ্ছিল তারা, সেই জায়গাগুলোতে আমরা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ওই জায়গাগুলোতেও আমরা ভ্যালুয়েট করে ওই ওই জায়গাগুলোতে আরো এনরিচ করেছি। আমি কি দিতে পারছি উত্তর? জি স্যার, বুঝতে পারছি আপনার ওকে, আপনি যা বলেছেন। আপনি পুরোপুরি আর একটু ডিটেইল জানতে চাই। আমরা যেমন ধরেন আমাদের বেশিরভাগই ধরেন ফাইন্যান্সিয়াল ইজ ভেরি পুয়ার, স্টেট ভ্যালুয়েশন করা নাই। তারপরে আপনার মেবি আমরা ফান্ড রেজ করবো যখন রাষ্ট্রের কাছে যাই, তখন আমরা আমাদের ফাইন্যান্সিয়াল তো বলতেই পারি না, অনেক সময় বিজনেস মডেল এক্সপ্লেন করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমি লাইক ওদের আর্লি স্টেজে কি ওদের একই অবস্থা ছিল, নাকি দে ওয়ার মাচ মোর প্রিপেয়ার্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং? হ্যাঁ, ওরা কিন্তু মানে ওই একদম ইনিশিয়ালি ওনাদের যে সিএফও এখনো আছে, যে ওনাদের এই যে ওই সময়ে যেই ডাটাগুলা নিয়ে ওনারা কিন্তু আগের থেকে মোটামুটি ভালোই, কারণ ওরা আপনার বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে কাজ করেছে। তো ওই সময় ওরা এক্সেল বেসড ভ্যালুয়েশন থেকে শুরু করে হ্যাঁ ডাটা আপনার ছিল তাদের কাছে, এবং তারা ওই 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 সময় কিন্তু ওদের আমার মনে আছে তখন বলতেছিল, আমার সাথে শেয়ার করতেছিল যে একটা বড় আপনার ইনভেস্টার তাদের ডিলয়েটকেও পাঠিয়ে দিছিল ওদেরকে অডিট করার জন্য। সো দে ফেস লট অফ চ্যালেঞ্জেস এন্ড আলটিমেটলি ওই যে জায়গাটাতে আর কি, যে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোকজন রাত দিন খেটে টেটে আটেয়া করে আলটিমেটলি তাদের ওই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করছে আর কি। আমি ওই চ্যালেঞ্জ গুলো আমি যদি এখন ওনারা যদি এখন হইতো, তাহলে নিশ্চয়ই ওরা আরো অনেক প্রথম একদম ইনিশিয়াল শুরু থেকে অনেক বেশি আপনার রেডি হয়ে থাকতো আর কি। তো এখানে উইজডমটা কি, উইজডম টু শেয়ার হচ্ছে, টেক ওয়েটা হচ্ছে যে আপনার আমাদের যারা ছোট স্টার্ট আপ এখন থেকেই যদি তারা এই মানে একদম ছোট করে হইলেও একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইয়াটা যদি ঠিক থাকে, এবং ওইখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে লিঙ্ক করে একটা ভ্যালুয়েশন করানো সম্ভব হয়। তো এখন থেকে যদি কেউ মানে রেডি হইতে থাকে, তাইলে তখন তারা বড় হয়ে যাবে, তখন কিন্তু তাদের চ্যালেঞ্জ গুলা খুব মানে ভালো মতো মোকাবেলা করতে পারবে, তাইলে মানে ওই বড় বড় আপনার বিশাল ঝামেলা করবে না। গ্রেট। আর লাস্ট একটু 2 মিনিটে বলবেন, কারণ বেশ কয়েকজনের কোশ্চেন, সেটা হচ্ছে এখন তাহলে ওরা কি করা উচিত যারা একদমই করতেছে না, কিন্তু হ্যাঁ তাদের শুরু করা উচিত কিভাবে আসলে একটু একদমই করতেছে না? আমি বলবো যে একদম মানে বেসিক হইলেও আমি দরকার হইলে কম খাবো, তারপরেও আমার এইটা তো আমার বিজনেস, আমার অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিং অন্তত আপনার একদম জেরো টাইপের ছোট্ট ইয়া হইলেও আমার ডেবিট ক্রেডিটটা যেন আমি মিলাতে পারি, আমার মাসের শেষে যেন আমার কত টাকা খরচ করলাম, কত টাকা সেল করলাম, আমার কত টাকা প্রফিট হইলো, এটা তো আমার টাকা। এই টাকা যদি আমি ওপেন রাখি, আমি যদি মানে হিসাবটা ঠিক মতো না করি, আমি তো আগাইতে পারবো না। সো আমার ইয়া হইলো যে ভাই এটা একদম বেসিক এবিসিডি, এই এবিসিডি গুলা তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটা বিজনেস যদি আমি আসলে করতে চাই, তাহলে এটা মাস্ট। এবং এটাতে খুব একটা বেশি খরচও হবে না, আই ডোন্ট থিঙ্ক মানে এটাতে আপনার মানে খুব একটা একদম ছোট করে হলে ওরা মাসে হয়তো মানে আপনার 15,000 টাকা ইজ মাচ মোর দেন এনাফ। 15,000 full accounting possible, তাই তো? সফটওয়্যার এন্ড অলসো অ্যান অ্যাকাউন্টিং সার্ভিস, থার্ড পার্টি অ্যাকাউন্টিং সার্ভিস আছে অনেক, আপনারা হয়তো থার্ড পার্টি অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে ভাই আমার কোশ্চেন পরে আসবে। আমি এখন 4 জন হ্যান্ড রেজ করছে। 1 নম্বরে হচ্ছে গিয়ে তুহিন ভাই, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি ছোট করে আমার ব্যাপারে একটু বলে রাখি। আমি কারেন্টলি হচ্ছে ইউএস অ্যামাজনে ইয়ে করছি, প্রাইভেট লেভেলে বিজনেস করছি, ক্রস বর্ডার করছি চায়না থেকে ইউএস। এখানে আজকে যে আপনার যে কমপ্লায়েন্স গুলো আপনি বলেছেন, এখানে আপনার পেজ নাম্বার 9 অথবা 10 যেটা আপনি সামারি করেছেন, সেখানে কতগুলো অপশনের কথা বলেছেন। সেখানে একটাতে লেখা ছিল যে নো জাস্ট ট্রেডার্স, এই ধরনের একটা কথা ছিল, মানে ট্রেডার্সের জন্য এই বেনিফিটটা নাই। হ্যাঁ, এটা এরকম একটা মানে কথা ওখানে স্লাইডের সম্ভবত ছিল, যেটা আমি বলছি আর কি। আবার পেজ নাম্বার 13-তে আপনি যেটা বলেছেন, আপনি যদি আপনার প্রশ্নটা একদম স্পেসিফিক করেন, মানে আপনি আসলে কি আপনার কি এখানে কি জানতে চাচ্ছেন? এখানে স্টার্টআপদের, যেমন ধরেন যদি আমরা ই কমার্স প্ল্যাটফর্মটা ধরি, ই কমার্স প্ল্যাটফর্মে স্টার্টআপদের জন্য নতুন ইনোভেশন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু লঞ্চ হচ্ছে, প্রায় হচ্ছে।
তো এইখানে আমরা যদি বাংলাদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট লঞ্চিং করতে যাই, সেক্ষেত্রে আপনার যে কমপ্লায়েন্স গুলো গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে সাপোর্টটা নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এই যে এটা তো একটা ট্রেডিং বিজনেস হয়ে যাচ্ছে, সেটা আমরা করতে পারছি কিনা, মানে এই সাপোর্টে আমরা করতে পারছি কিনা। আবার এখানে আরেকটা কথা বলা আছে যে $10,000 যেটা হচ্ছে আমার বেনিফিট অর্থাৎ আমার প্রফিট থেকে দিতে হবে। এটা আবার ট্রাভেল কোটার একটা বিষয় আছে, যেটা আমি এখানে কোশ্চেন করেছিলাম যে ট্রাভেল কোটার তো আমাদের 12,000 অলরেডি আছে, এই ট্রাভেল কোটার বাইরে কিনা, এই দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ট্রাভেল কোটার বাইরে এই $10,000 দিচ্ছে কিনা, আরেকটা হচ্ছে কি আমরা বাংলাদেশ থেকে বসে এই কমপ্লায়েন্সের ভিতর থেকে আমরা ট্রেডিং বিজনেস করতে পারছি কিনা, স্পেসিফিক যদি বলি এটাই। আচ্ছা, এখানে এখানে সার্কুলারটা যদি আপনার সার্কুলারটার আপনার এই স্পিডটা দেখেন, আসলে সার্কুলারটা বলতেছে যে এই সার্কুলারটা কিন্তু ভেরি সিম্পল, দুইটা জিনিস। একটা বলতেছে যে আমরা বিদেশে একটা কোম্পানি সেট আপ করতে পারবো, আমরা কি ব্যবসা বাণিজ্য করবো এখানে কিন্তু কোনো কিছু বলা নাই। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করবো সার্কুলারটা আপনি ডাউনলোড করেন। হ্যাঁ, আপনার যদি চান আমি আপনার আমার সাথে ইয়ে করেন, আমি আপনার আই উইল সেন্ড ইউ দ্য সার্কুলার। এইটা এই মেইন স্পিরিটটা হইলো আমরা বিদেশে একটা প্রতিষ্ঠান আপনার সেট আপ করতে পারবো। আগে এই প্রতিষ্ঠান সেট আপ করলে আমরা আমাদের ওই যে প্রতিষ্ঠান সেট আপের যে খরচটা সেটা আমরা লিগেলি পাঠাইতে পারতাম না। এখন ওই লিগেলি আমরা পাঠাইতে পারবো উইদাউট ফার্দার বাংলাদেশ ব্যাংকের পারমিশন, যে আমি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে আমি ওই কোম্পানিটা সেট আপ করার জন্য রেজিস্ট্রেশন হাবিজাবি যা খরচ টরচ আছে আমরা সেট আপ করতে পারবো। এই হইলো এইটার মূল মানে আপনার ফান্ডাটা আর কি। তারপরে আমরা এরপরে আমাজন করব না ইনোভেশন করব না নতুন প্রোডাক্ট করব না ট্রেডিং করব, এগুলা কিন্তু এইটার জন্য না, এই সার্কুলারের জন্য না। দ্যাট ইজ অ্যানাদার থিং, এটাও মানে দিস ইজ অ্যানাদার এরিয়া আর কি। তো আজকের বিষয়টা এতটুকুই আমরা থাকি আর কি, এতটুকু। জি জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। নেক্সট হাসিব। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনার একটা অ্যামেজিং প্রেজেন্টেশনের জন্য। সো বেসিক্যালি আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, সো গেমিং ইন্ডাস্ট্রি আমাদের ফোকাস প্রোডাক্ট। সো এখানে আমাদের কিছু হচ্ছে ই কমার্স টাইপের প্রোডাক্ট আছে, আবার কিছু স্যাসও আছে। তো আফটার হচ্ছে ফিউ ইনভেস্টমেন্ট মানে কিছু মিটিং এর পরে সবাই সাজেস্ট করছে যে সিঙ্গাপুর অথবা আবু ধাবিতে হচ্ছে আমাদের লাইসেন্সটা নিতে। হ্যাঁ, তো এই জায়গাতে এখন যে $10,000 যে বাংলাদেশ ব্যাংকের যে ইস্যুটা, তো এই ক্ষেত্রে আমরা যখন যেটা এর আগে হয়তো ইলিগালি বা কেউ হয়তো আছে তাকে হয়তো টাকা দিয়ে করতাম, তো ওই চ্যানেলটা আমরা এখন বাংলাদেশ থেকে সেন্ড করতে পারবো, সার্কুলারটা এটার জন্য, রাইট? কারেক্ট। আচ্ছা আচ্ছা, তো এখানে আমার যেটা কোশ্চেন হলো যে দেখা যাচ্ছে যে আর্লি স্টেজে মানে কস্টিং সেটা পড়ে, যে বাংলাদেশে লাইসেন্সের কস্টিং তো অত পড়ে না। তো বাইরে কস্টিংটা নিলে ম্যাক্সিমাম স্টার্টআপ যে স্টার্টআপ গুলো হচ্ছে ফান্ড রেজ করেছে, তো ম্যাক্সিমামই সাজেস্ট করে, আমি ফাউন্ডারদের সাথে কথা বলেছি সরাসরি, তো ওনারাও সাজেস্ট করে যে বাইরে করতে, কারণ এখানে ফরেন ইনভেস্টমেন্ট এন্ড ইচ এন্ড এভরি ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলা খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। সেক্ষেত্রে মানে বাংলাদেশে আমার হচ্ছে অপারেটিং কোম্পানিটা রাখা আর ওখানে হচ্ছে মাদার কোম্পানিটা রাখা, এই লিঙ্ক আপটা আরজেএসসি এর সাথে কোনো মানে কনফ্লিক্ট না হয়, কিভাবে করলে বেটার হয় ইন্টারন্যাশনাল কনটেক্সটে? হ্যাঁ, এইটা কিন্তু আপনার এই যে খুব সুন্দর, ভেরি গুড কোশ্চেন। এইখানে দেখবেন যে ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল কোম্পানি গুলারে যদি আপনি স্ট্রাকচার দেখবেন যে তাদের একটা না হোল্ডিং কোম্পানি থাকে। এই হোল্ডিং কোম্পানি কিন্তু আপনার বিভিন্ন অপারেশনাল কমার্শিয়াল সিস্টার কনসার্ন গুলাকে ধরে রাখে, এবং হোল্ডিং কোম্পানির মেইন কাজ হচ্ছে আপনার এই শেয়ার ক্যাপিটাল, ইকুইটি, ডিভিডেন্ড, রিপ্যাট্রিয়েশন, লিগেল সাইড এগুলা ম্যানেজ করে। তো ওই স্ট্রাকচারটা আমি মনে করি যে ওই হোল্ডিং স্ট্রাকচারটা ইজ এ ভেরি গুড স্ট্রাকচার। এবং এছাড়াও বাংলাদেশের কনটেক্সটে ধরেন আমি যদি বলি আইফার্মার তাদের একটা, তারাও কিন্তু একটা সিঙ্গাপুরে তাদের একটা কোম্পানি আছে, সিঙ্গাপুরের কোম্পানি থেকে তারা কিন্তু তাদের আমি আইফার্মারের সাথে একটা কাজ করতেছিলাম। আইফার্মারের সাথে আমার কথা হয়েছে, আমার মানে সবাই কম বেশি সাপোর্ট করে যে হচ্ছে সিঙ্গাপুরে করা। তো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল যে ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো আছে এগুলো রিজলভ হয়। এখন আর্লি স্টেজের জন্য আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি ফার্স্টে সিঙ্গাপুরে নিব, সো এতে করে দেখা যাচ্ছে আমার যে ফাইন্যান্স ক্যাপিটাল গুলো আছে এগুলো আনলক করতে আমার একটু সুবিধা হয়, যে বাইরে এক্সপ্লোরেশন প্রোগ্রাম বা আদার্স প্রোগ্রামে একটা অন্যরকমের ফোকাস থাকে, যে ফোকাস ইন সিঙ্গাপুর অথবা দুবাই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা কি হবে, যে বাংলাদেশে আগে একটা নর্মাল লাইসেন্স নিয়ে রাখবো আদার, নাকি একবার সিঙ্গাপুরে নিয়ে তারপর অপারেটিংটা নিয়ে নিবো শুরুতেই?
এইটা আগে বলা হইতো যে ভাই আপনার সিঙ্গাপুরে আমি যদি একটা কোম্পানি করি, সিঙ্গাপুরের একটা ব্রাঞ্চ হবে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, Right. এটা এই ফরম্যাটটা অনেকেই ফলো করতো। হ্যাঁ এখন Still এখনো ফলো করছে অনেকে। হ্যাঁ, এখনো ফলো করতেছে। তবে এই ব্যাপারে আসলে এইটার না কোনো না অ্যাবসলিউট ইয়েস নো অ্যান্সার নাই ভাই। হ্যাঁ, এটা আচ্ছা। আসলে না মানে সিচুয়েশন বেসিসে, সিনারিও বেসিসে এক একজনের জন্য এক একটা মানে লাভ হয় আর কি। এটা আচ্ছা। ডিপেন্ড করতেছে হ্যাঁ কার কি টাইপের বিজনেস নেচার, কে কি টাইপের কোন জায়গা থেকে কি বেনিফিটটা নিতে চায়, এটা না ওই জি, জি। সিচুয়েশন দেখে সিচুয়েশন অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন। তো এইটা আচ্ছা। আসলে হ্যাঁ একটু এটা রিসার্চ করতে হবে, করে তারপরে আচ্ছা, এটার একটা ডিসিশন নিতে হবে। জি ওকে থ্যাংক ইউ। আর আমার আরেকটা আচ্ছা, কোশ্চেন এই আছে, কথার আর মাঝখানে আমি যদি কিছু অ্যাড করি, জি যে এই যে দুইটা, একটা যেমন হলো যে দেশের বাইরে, যেমন আমার ক্ষেত্রে ইউএস একটা কোম্পানি এন্ড বাংলাদেশ, আমরা নর্মালি একটা কোম্পানি আরেকটা কোম্পানি হায়ার করাইছি, যে মানে ইউএস কোম্পানি ডিরেক্টলি বাংলাদেশি কোম্পানিকে হায়ার করেছে কোনো একটা কাজের জন্য, এরকম জি। একটা কন্ট্রাক্ট ড্রাফট করে আমরা বেসিক্যালি লিগ্যাল ট্রানজাকশন গুলো করি। তো এই যে ফরম্যাটটা, এটা কি মানে উচিত কিনা এই সেম সিনারিওতে? হ্যাঁ, এখন আপনারা কি করেন আবার একটু বলেন তো, আমি একটু মিস করছি আপনার পয়েন্টটা। আচ্ছা, আমার পয়েন্টটা এই যে একটু আগে বললো না যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এন্ড লোকাল একটা কোম্পানি, রাইট? সেম কোম্পানি জি। বেসিক্যালি বোথ প্লেসে রেজিস্ট্রেশন। তো একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানিকে ডিরেক্টলি হায়ার করে যে সকল অপারেশন এবং সবকিছু মেনটেন করার জন্য, রান করার জন্য, তো লিগালি কেউ কাউকে ওন করে না, তো এই ফরম্যাটটা কি আসলে ওয়ার্কেবল কিনা ইন্টারন্যাশনাল ফান্ডিং নেওয়ার সময় বা অন্যান্য অপারেশনের সময়? আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি, আমরা লিগেল আসপেক্টে কোনো কোম্পানি হায়ার করা যাবে না। লিগেল আসপেক্টে কোম্পানি আপনি হায়ার করে তাকে দিয়ে কাজ করাইতে পারবেন। আপনার হোল্ডিং কোম্পানি কিন্তু আপনার ওন জিনিস, মানে লিগেল জিনিস হইতে হবে। মানে হায়ার করে কিন্তু আপনি একটা মানে একটা কার্য পালন করতে পারবেন, কিন্তু হায়ার মানে আপনি কেউকে হায়ার করে বলতে পারবেন না ভাই আমারে তুমি ওই জায়গায় ওই লিগেল আসপেক্টে আমার শেয়ার ক্যাপিটাল বা আমার চুক্তিপত্র সেই ওগুলা হায়ার করে হবে না। মানে হয়তো বা আপনার ট্রামটা হয়তো বোধহয় এই যে তাড়াতাড়ি চলে আসা মানে যে এরকম হবে না। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি। তো এই জায়গায় এখনকার সিচুয়েশনে যেটা আমি বলবো কোন জায়গাটাতে বেনিফিট, ফর এন এক্সাম্পল আমি তো ধরেন একটা লম্বা সময় ইউএসএ তে ছিলাম। আমার ইউএসএ তো আমার মানে একটা এস্টাবলিশমেন্ট আছে। তো আমার ইউএসএ তে কিন্তু এস্টাবলিশমেন্ট থাকলে আর বাংলাদেশে এস্টাবলিশমেন্টে থাকলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অনেকেই বলে যে ভাই আমি একটা ইউএসএ তে একটা কোম্পানি খুলে ফেলি আগে, এন্ড খুলে ফেললে কিন্তু ওইখানে আপনার রিটার্ন সাবমিট করতে হয়, ওইখানে ট্যাক্স আপনার মানে বিভিন্ন রকম ডিউ ডিলিজেন্স কমপ্লায়েন্স যদি আপনি না দেন, ওইটা কিন্তু আরেকটা বিশাল বদারের সাথে। বাংলাদেশে দেখা গেল যে আপনি দিচ্ছেন না আপনার মানে তবু আপনি কিছুটা একটু ছাড় পাচ্ছেন, ওইখানে কিন্তু কোনো ছাড় নাই। ওইখানে আসলে কোন বেনিফিটটা বেশি হবে যদি আপনি রিয়েলি ওইখানে আপনার ফান্ড রেজ করতে চান, আপনার এমন কিছু আছে যেখানে আপনার ওইখানে মার্কেটে আসলে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, আপনি ওইখানে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন অথবা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন, ওইখান থেকে ওইখানে আপনার পেমেন্ট করতে হবে ওইখানে। হ্যাঁ, তো ওই জায়গাগুলাতে অপারেশনসেল আপনি যদি ওই মার্কেটে অপারেশন করেন তাইলে ইজ ভেরি গুড। ওই জায়গাটা আপনাকে কাজে দিবে। আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হইলে ওইটা আপনাকে কাজে দিবে। আপনার দেখা গেল যে আপনার ওইখানে আপনার যেতে হবে, আপনার ভিসা পাচ্ছেন না, এটা আপনাকে কাজে দিবে। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা আপনাকে কাজে দিবে। এই জন্যই আমি মনে করি যে এটা একটা ভালো জিনিস। কিন্তু আমরা এখন যেটা অনেকে করে যে আমি সিঙ্গাপুর থেকে করলাম, ব্রাঞ্চ করলাম এখানে, আমি 100% নিশ্চিত এন্ড অফ দ্য ডেতে আমাদের এনবিআররা কিন্তু অনেক অনেক মানে আমাদের এনবিআর আর কি, এরাও কিন্তু এখন অনেক ট্যালেন্টেড লোকজন, এবং এরাও বুঝে যে আমি আসলে ওইখান থেকে কি ট্যাক্স কি বেনিফিট দিয়ে কি নিচ্ছি। তখন দেখা গেল যে ওইটাকে জাস্টিফাই করতে হইলে লয়ারে যে খরচ দিতে হয় সেই খরচ দিয়ে আপনার দেখা গেলো প্রফিটই আপনার হয়ে যাবে। যার জন্য আমি যেটা ফিল করবো যে আসলে অর্গানিক্যালি করা উচিত এবং সিচুয়েশন অ্যানালাইসিস করে করা উচিত, এবং এটার জন্য একটু রিসার্চ করে দরকার একটু সময় লাগুক, তারপরে ওই অনুযায়ী করতে হবে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে তানজির আহমেদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি,
কারোর যদি আপনার ইউএসএ তে এলএলসি অলরেডি থাকে, সেক্ষেত্রে সে বাংলাদেশে বসে ইউএসএ এলএলসি অলরেডি ধরেন যে রান করছে, হ্যাঁ, জি এখন এই ক্ষেত্রে আর কি বা তাদের কি দেশে হচ্ছে কি আপনার কোনো মানে বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে, বা দেশ থেকে যদি সে ফান্ড নিতে চায় সেই ক্ষেত্রে তার জন্য এখন তাহলে কি করতে হচ্ছে? ধরেন আমি আমার ইউএসএ তে একটা কোম্পানি আছে, মানে আমি কিন্তু ইউএস কোম্পানি, আমার বাংলাদেশে কিন্তু কোনো এন্টিটি নাই, মানে বাংলাদেশে আমার কোনো আইডেন্টিটি, বিজনেস আইডেন্টিটি নাই। জি, তা আমার যদি বাংলাদেশে কোনো ট্রানজাকশন, লেনদেন, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে হয়, তাইলে আমাকে বাংলাদেশে আবার ওই কোম্পানির একটা ব্রাঞ্চ খুলতে হবে, বা আমার একটা নতুন কোম্পানি খুলে সেই কোম্পানির সাথে আমার একটা জয়েন্ট ভেঞ্চার করতে হবে, মানে একটা লিংক করতে হবে। ব্রাঞ্চটা খুললে কিভাবে হবে, বা নতুন কোম্পানি বাংলাদেশে রেজিস্ট্রেশন করে লিংকটা কিভাবে করতে হবে? আপনি যদি মনে করেন যে আমি ভাই বাংলাদেশি কোম্পানি খুলবো না, আমার একটা আমেরিকান কোম্পানি আছে, সেই আমেরিকান কোম্পানির একটা ব্রাঞ্চ খুলবো বাংলাদেশে, সেটা খোলা যাবে। সেটা অনেক আগে থেকে হচ্ছে আর কি, এটার বিভিন্ন পারমিশন লাগে, ওইটা করা যায় আর কি, এটা পসিবল। আচ্ছা, বিদেশিরা মনে করেন যে মাল্টিনেশনাল কোম্পানি গুলা কিন্তু প্রথমে ব্রাঞ্চ খুলে, হ্যাঁ, এই যে ধরেন আমি যে কোম্পানিটাতে পারফেক্টিভ অ্যানিমেলেতে যেটা ছিলাম, তারা কিন্তু 5 বছর, এই ইটালিয়ান কোম্পানি, তারা 5 বছর কিন্তু একটা ব্রাঞ্চ দিয়ে চালাইছে। তারপরে আস্তে আস্তে তারা নেসলের ফ্যাক্টরিটাকে লিজ করছে, একটা লিগ্যাল এন্টিটি দিছে, তারপরে তারা জমি কিনছে, মানে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আসে আর কি। যদি আমরা বাংলাদেশে ধরেন ফান্ড রেজ করতে চাচ্ছি, আমরা ইউএসএ কোম্পানি রেজিস্ট্রেশন করা, তাহলে আমাদের কি লোকাল একটা এলএলসি হিসেবে বা লোকাল একটা কোম্পানি হিসেবে, লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে না? বুঝি নাই আপনি। ইউএসএ তে কোম্পানি রেজিস্ট্রেশন করা, বা বাংলাদেশ থেকে যদি ফান্ড রেজ করতে হয়, তাহলে বাংলাদেশে তো লোকালি আপনার হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি তো হতে হবে, তার মানে লোকাল যারা আপনার ফান্ড দিবে, এরা কি ফান্ড দিবে? বাংলাদেশের থেকে ফান্ড রেজ করতে হইলে এবং আপনার যদি ইউএসএ তে ফান্ড পাঠাইতে হয়, মানে লাগবে না, আমরা দেশের টাকা দেশে খরচ করব। আপনার দেশের টাকা দেশেই রাখবেন। জি, আপনার দেশের টাকা দেশে রাখলে তো তাইলে আপনার ওই কোম্পানিরই আরেকটা, ধরেন আপনার কোম্পানির নাম ধরেন আপনার লেটসে তানজির ইউএসএ, হ্যাঁ, তানজির ইউএসএ, তানজির বাংলাদেশ নামে একটা কোম্পানি খুলতে হবে, যেটা ইউএস এর সিস্টার কনসার্ন হবে। ইউএস এর সিস্টেম কনসার্ন হবে যেটা, ওটা আমরা বাংলাদেশে ওপেন করব। হ্যাঁ, বাংলাদেশে ওপেন করবেন, ওইটা আপনার ইউএস এর থেকেও আপনি ফান্ড পাঠাইতে পারবেন যদি আপনার ইকুইটি, আবার এখানে যদি আপনার ফান্ড রেজ করতে চান, তাইলে এখানে আবার বাংলাদেশি লোক আপনাকে পার্টনার হিসেবে নিতে হবে, যে আপনাকে ফান্ডটা দিবে। নিতে হবে, হ্যাঁ, বাংলাদেশি ইনভেস্টর আমাকে ফান্ডটা দিবে পার্টনার হিসেবে, তাই তো? হ্যাঁ, পার্টনারশিপে আপনি বা তাকে আপনি শেয়ার দিবেন। তাহলে ইউএসএ যে কোম্পানি যেটা আমাদের আছে, ওইটা আমাদের ধরেন যে ইউএসএ যে নামে আছে, ওই রকম নামে একটা বাংলাদেশে একটা ডিফারেন্ট, বা ওই নামটার সাথে একটা ডিফারেন্ট কোনো কিছু অ্যাড করে লোকাল হচ্ছে ওইটা সিস্টেম কনসার্ন হিসেবে আমাদের ওপেন করতে হবে। কারেক্ট। এখানে ডিফারেন্ট ভাবে আমি একটা কোম্পানি ওপেন করবো, ওই সেম নামে আমি একটা কোম্পানি ওপেন করে দুটোকে বিষয়টা এরকম না, ওইটার সিস্টেম কথা। বাট এটা তাহলে লিগাল প্রসেস কি হবে? তানজির সাহেব, এই জিনিসগুলা কিন্তু আপনার এই 2 মিনিট 3 মিনিট 10 মিনিটের না আর কি, এগুলা কিন্তু মানে মাসে কয়েক মাস লাগে আর কি। এটা এই ডিউ ডিলিজেন্স কিন্তু বড় প্রসেস আর কি। এটা ইটস নট এ আড্ডা থিং আর কি, এটা হইলো আপনার একদম মানে স্টেপ বাই স্টেপ ডিউ ডিলিজেন্স, চেক লিস্ট কি লাগবে না লাগবে। আমি এখন মুখে একটা কথা বলে দিলাম, আপনার সলিউশন হইলো, ইটস নট লাইক দ্যাট। আচ্ছা, না ভাই, আপনার তো জাস্ট এখানে যাচ্ছে মানে বিষয়গুলো আনছি কেবল আমরা। জি না, এটা আপনার, এটা যদি করতে চান, এটা তো অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস, এটা আপনার সম্ভব করা, অবশ্যই সম্ভব, বাট এটা বসতে হবে আর কি। ঠিক আছে ভাই, জি, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটু নাজমুল ভাইয়ের আগে শাহিন ভাই সানমার্কে হাত তুলছিলাম, আমি হাতটা বাড়িয়ে করে ফেললাম, হ্যান্ড লোয়ার করে ফেললাম। শাহিন ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, কোম্পানির নাম হচ্ছে সানমার্ক মিডিয়া কমিউনিকেশন। আমার কোম্পানির নাম হচ্ছে সানমার্ক মিডিয়া কমিউনিকেশন। আমরা হলো ডিজাইন, প্রিন্টিং, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। তো দীর্ঘ 7 বছর আগে আমাদের একটা অপরচুনিটি আসছিল যে মালয়েশিয়াতে কিছু কাজ করার জন্য। অলরেডি বিভিন্ন কোম্পানি ওদের হচ্ছে ডিজাইন এবং প্রিন্টিং এর কাজ
বাংলাদেশ থেকে করিয়ে নেয়, যাতে করে তারা কম টাকায় ওই প্রোডাক্টগুলো পেতে পারে। তো সেই ক্ষেত্রে ওদের ছিল হচ্ছে মানে এসডিএন বিএসডি কোম্পানি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আবার নতুন করে এরকম কিছু চিন্তা করি, সেই ক্ষেত্রেও কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা, সেই ক্ষেত্রে কিভাবে আবার আমরা ওইটাকে ওই ফ্যাসিলিটিটা পেতে পারি, একটু যদি স্যার আবার একটু বলতেন। না, বাংলাদেশের এই সার্কুলারটা তো হইলো খুব সিম্পল, যে আপনি আপনার এই প্রতিষ্ঠানের একটা বিদেশি কোম্পানি সেট আপ করবেন। এন্ড বিদেশি কোম্পানি সেট আপ করে যদি আপনি মালয়েশিয়ায় সেট আপ করতে হয় তাহলে মালয়েশিয়াতে সেট আপ করবেন। আর মালয়েশিয়াতে সেট আপ করার পরে মালয়েশিয়ার থেকে যদি কোনো আপনার ট্রানজাকশন বা মালয়েশিয়াতে আপনার কোনো লেনদেন বা মালয়েশিয়াতে যদি আপনার কোনো বিক্রি বা আপনার ক্রয় যা করতে হয় সেটা সবই করতে পারবেন। আচ্ছা, আই গেস শাহিন ভাই আনসার পাইছেন নাকি? না আসলে আমি আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি আবার এই ব্যাপারে স্যার জেনে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, মালয়েশিয়ার ব্যাপারে ভাই আমাকে আজ করতে পারেন পরে আর কি সুযোগ পাইলে, ঠিক আছে? আই ক্যান হেল্প ইউ অন দ্যাট। নাজমুল ভাই। জি ভাই, জি। You can ask your question, please. Oh, নাজমুল ভাই, দুইজন নাজমুল হয়ে গেছে নাকি? সরি, নাজমুল হুদা ভাই, আপনি কোশ্চেন করেন। নাজমুল হুদা ভাই, নাজমুল হুদা জনি ভাই, রাইট? জনি ভাই। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটা তথ্য জানি যে 50,000 টাকার মতো খরচ করলে ইউকে তে একটা ভার্চুয়াল কোম্পানি করা যায় এবং এর থ্রুতে পেপাল অ্যাকাউন্ট করা যায়। এখন এই তথ্যটা ঠিক আছে কিনা, এবং পেপাল অ্যাকাউন্ট যদি আমি করি ভার্চুয়াল কোম্পানির থ্রুতে, দেন ডলার ইনডোর্স করার প্রক্রিয়াটা কি হবে? ধরেন আপনার এই যে সার্কুলারটা তো বাইরে হয়েছে আপনার এই 2025-এর ফেব্রুয়ারিতে। এর আগে কি কোনো আপনার কোম্পানি খুলে নাই? সবই খুলছে। হ্যাঁ, জি জি জি, সবই খুলছে। এখন মানে এইটা সবই সম্ভব, কিন্তু এইটার শুধু ওই জিনিসটাই আপনারে দেখতে হবে, ওইটা কি আমাদের বাংলাদেশের মানে এই বাংলাদেশ ব্যাংক এবং ফরেন এক্সচেঞ্জ রুলস এন্ড রেগুলেশনের মধ্যে কি পড়ে নাকি পড়ে না। আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো এটা পড়ে না। এইটা কারণ আপনি যখন একটা ইউকেতে আপনি একটা 50,000 টাকা দিয়ে একটা কোম্পানি সেট আপ করবেন, আপনার এনবিআর বলবে এই 50,000 টাকাটা ভাই তুমি কোথা থেকে পাইছো, রুটটা কি, কেমনে টাকা গেছে, কিভাবে সেট আপ করছো, ওখানে শেয়ার হোল্ডার কি, তুমি এটা বাংলাদেশ ব্যাংকে জানাইছো কিনা, বেডাকে জানাইছো কিনা, কোম্পানির রুল অনুযায়ী আছে কিনা, সেটা এফআরসি তে রিপোর্ট করছে কিনা, এগুলা তো কোনো কিছুই পালন করা হয়নি। তার মানে এই জিনিস সবই হচ্ছে, বাট লিগ্যালি হচ্ছে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটাই এতটুকু উত্তর। ওকে, থ্যাংক ইউ। যাদের আপনার বাংলাদেশের বাইরে থেকে ইনকাম আছে, ধরেন যে তার ইনকামই বাংলাদেশের বাইরে, তো বাংলাদেশ থেকে তো আপনার টাকা পাঠানোর দরকার নাই। এক, দ্বিতীয়ত সে এই জন্য বাংলাদেশের বাইরে কোম্পানি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে, তাহলে এটাকে এখন মানুষের মধ্যে মার্চ করবে কিভাবে? বাংলাদেশ ব্যাংক তো এটা নিয়ে চিন্তা করছে 2025 সালে এসে। আমরা তো বিজনেস করছি 19 সাল থেকে, তো আমাদের তো এর আগে দরকার ছিল স্ট্যাপ পেপার গুলো ইউজ করা, তো আমরা তো কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলছে। জি না, সরি, আপনার মানে আপনি বুঝে নাই কোশ্চেন কি বললেন ইয়ে ভাই আপনার? আমি যেটা বলছি আমার মনে সাউন্ডের সমস্যা। আমি আবারও বলি, যারা কোম্পানি ধরেন যে বাংলাদেশ থেকে যারা টাকা নিয়ে যায় নাই, যারা অলরেডি মার্চ থেকে টাকা নিয়ে কোম্পানি রেজিস্টার্ড করেন, যেমন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার ছিলাম, হ্যাঁ, পরবর্তীতে আমি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এস্টাবলিশ করার চেষ্টা করছি, কিছুটা এস্টাবলিশ আমার সেল আছে। আমার ফ্রিল্যান্সিং আর্নিং থেকে আমি ইউএসএ তে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলছি, ইউএসএ এলএলসি, এবং ওইখান থেকে আমার কোম্পানি আমরা রান করে ফেলছি, বুঝছেন না? বাংলাদেশ থেকে। আর আমি যখন এটা করে, এটা ছিল 2024 সালের আরো মানে 23 সালের লাস্টের দিকে আমি আমার কোম্পানি রেজিস্ট্রেশন করছি, তখন তো বাংলাদেশ ব্যাংক এই অনুমতিগুলো দেয় নাই, বা এগুলো চিন্তাই করেনি যে এগুলো করলে জন্য উপকার। এবং আমার তখন স্ট্রাইপের দরকার ছিল, পেমেন্ট গেটওয়ের দরকার ছিল, যার জন্য আমরা করে ফেলছি এবং আমরা দেশের রেমিটেন্স নিয়ে আসছি অলরেডি তখন। তো এখন তো আমাদের এইগুলো লিগালের মধ্যে আনতে হবে, এটা বুঝতে পারছি আর কি, তাই না? এইটা তানজির ভাই, এগুলা সবই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক ধরনের কিন্তু সাপোর্ট থাকে রেগুলারাইজ করার জন্য। তো রেগুলারাইজ করা সম্ভব, কারণ তখন তো বাংলাদেশ ব্যাংকই কোনো ফ্যাসিলিটি দেয় নাই। হ্যাঁ,
তো এটা সম্ভব আর কি, করা যাবে, রেগুলারাইজ করা যাবে। আগে যা হয়েছে এগুলোরও আপনার বিভিন্ন প্রভিশন বিভিন্ন ইয়াতে সম্ভব আর কি রেগুলারাইজ করে দেওয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি নাজমুল ভাই আপনার অ্যানসার পাইছেন? হ্যাঁ হ্যাঁ একদম, জনি ভাই কি ভেরি ক্লিয়ার। জনি ভাই, হ্যাভ ইউ গট ইউর অ্যানসার? আচ্ছা, আমি আর একটা কোশ্চেন নিচ্ছি বিকজ স্টিভেন স্যার, আপন ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আসসালামু আলাইকুম নাজমুল জি ওয়ালাইকুম সালাম। জি আমার একটা কোশ্চেন ছিল যে এই একটু আগে এক ভাইয়া দুবাই এবং সিঙ্গাপুর নিয়ে জিজ্ঞাসা করছিলেন। আচ্ছা, আমার একটা জিনিস জানার ছিল, আমাদের পাশের একটা প্রতিষ্ঠান ওনারা রিসেন্টলি হচ্ছে ইউকে তে রেজিস্ট্রেশন করছেন আর কি। তো ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন যে আমরা যেন ইউএসএ তে করি আর কি। এখন আমার একটা কনসার্ন হচ্ছে ইউএসএ তে মানে ট্যাক্স বা এই সিস্টেম গুলা কি হোল কান্ট্রি একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে নাকি এটা স্টেট ওয়াইজ ভ্যারি করে আর কি? এই জিনিসটা আমরা কিভাবে মানে জানতে পারি? ইটস এ ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ওদের আসলে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ফেডারেল আর একটা হচ্ছে স্টেট। আপনার ফেডারেল হচ্ছে আপনার সেন্ট্রাল মানে একদম মানে ফেডারেল গভর্নমেন্ট আপনার একটা আপনার ইয়া জমা দিতে হয়, রিটার্ন জমা দিতে হয়। আরেকটা হচ্ছে যে আপনি যে স্টেটে আপনি ব্যবসা করবেন সেই স্টেটের জন্য আরেকটা রিটার্ন জমা দিতে হয়। দুটো আলাদা আলাদা আপনার রিটার্ন জমা দিতে হয়। ওকে গ্রেট। আচ্ছা, এখন ইউকে আর ইউএস এর মধ্যে মানে আমরা ইউএসএ মানে ইয়ে করতেছি আর কি। এখন এটা এক্ষেত্রে মানে আপনারা কিভাবে সাজেস্ট করেন কোনটা করলে বেটার, বা এরকম কোনো ইয়ে আছে কি, কোনো ক্রাইটেরিয়া বা কিছু আছে? না, আমি কিন্তু অলওয়েজ যেটা আমি এর আগেও বলছি যে আমার আসলে প্রথমে নিজেকে প্রশ্ন করতে আমি কেন করব, ওকে আমার লাভটা কি, আসলে এটা থেকে আমি কি বেনিফিট নিয়ে আসবো। আমি কি, অনেকে বলে ভাই আমার একটা ইউকে তে অফিস আছে, বাট ইউকে অফিস আছে তার কিন্তু অনেক পেইন আছে, তার এই বিভিন্ন রিটার্ন জমা দেওয়ার আরো কিছু, তার আসলে এইটার যদি আমার পারপাস ফুলফিল হয়, আমি যদি এটা আসলে আমাকে কিছু ভ্যালু অ্যাড করে তাইলে কিন্তু আমার এই জটিলতার মধ্যে আমি যাব। তা আমাকে দেখতে হবে যে আমার আসলে কি কি বেনিফিট আমি নিতে পারি কোন জায়গাতে। আমার যদি ইউকে তে বেনিফিট হয় আমি আগে চেক লিস্ট করি যে আমার এই ইউকে নাকি ইউএসএ না সিঙ্গাপুর কোন জায়গায় করলে আমার কি বেনিফিট পাবো। এই অ্যানালাইসিসটা করে তারপরে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আমি কোথায় করব। এই সিদ্ধান্ত এরকমও হইতে পারে যে দেখা গেল আমার আসলে জাস্ট না মানে আছে না, অনেকে বলে যে ভাই আমি একটা বিদেশি কোম্পানি করছি, আসলে দেখা গেল কোম্পানির থেকে কোনো মানে কিছুই আসে না, দেখা গেল যে আমার লস হচ্ছে, ওইখানে আমার অনেক ঝামেলা। আপনারা মনে জিজ্ঞাসা করছে মেইনলি ট্যাক্স পারপাস, মানে ট্যাক্সেশন যদি হয় মানে ওদের খুলতেই হবে, মেবি দে ওয়ান্ট টু কালেক্ট ফান্ড থ্রু আপনার স্ট্রাইপের থ্রুতে, মানে আপনার am I right? আপনার মনে হয় ব্যাংকে এই জন্য আর কি। সো ধরেন রেভিনিউ আসছে, স্ট্রাইপ অ্যাকাউন্টিং খুললো, সেটা ট্যাক্সেশন পারপাস যদি হয়, ট্যাক্স সিম্পলার কোন দেশে আর কি, ইউএসএ তে না ইউকে তে আর কি? ট্যাক্স সিম্পলার কিন্তু আরিফ ভাই মেইনলি ধরেন এটা আমরা সবাই জানি এস্তোনিয়া, সিঙ্গাপুর, দুবাই, হ্যাঁ এই যে তিনটা জায়গাতেই একটু বেশি অ্যানালাইসিস করা যাইতে পারে আর। ওকে। আবার ইউএসএ তো এক এক স্টেটে এক এক ধরনের ট্যাক্স বেনিফিট আছে, কিছু অনেক ঝামেলা আছে, অনেক কমপ্লিকেটেড আর কি। হ্যাঁ, আমি ডেলোয়ার অথবা ডালাস এই দুইটাতে একটু দেখছিলাম, মনে হয় অন্যান্য জায়গার চেয়ে একটু মনে হয় মানে ইউ আর কারেক্ট, ডেলোয়ারে অনেক ফ্যাসিলিটি দেয়। হ্যাঁ, তারপরেও আপনার ওই কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে আর কি। তো আরিফ ভাই যেটা বললো, আপনার যদি ট্যাক্স পারপাস হয় উইল সিট টুগেদার, আপনাকে ভালো পরামর্শ দেওয়া হবে, আমরা আপনার বইছেন আমাদের সাথে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আপন উই ক্যান হ্যাভ এ টক লেটার অন। আমি নাজমুল ভাই আপনার লিংকডইন প্রোফাইলটা একটু শেয়ার করে দিব না আমাদের পোলাপানের সাথে, কি বলেন? শিওর, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট কোশ্চেন তাহলে আমি আর এরপরে আনিকা আপু অনেকক্ষণ হ্যান্ড রেজ করে রাখছেন, ইউ ক্যান আস্ক কোশ্চেন। অনিকা আপু আমার মনে হয় অনেকক্ষণ ধরে উনি হ্যান্ড রেজ করে আছেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া প্রেজেন্টেশনের জন্য। তো যা বুঝলাম আলোচনা থেকে যে আসলে বাইরে কোম্পানি খোলাটাই মানে সবাই বলছে বা খুলতে হবে, আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে আমি গ্লোবাল সাইট কি রান করতে পারবো না শেষ পর্যন্ত, বা কি করবো এটা নিয়ে বাংলাদেশ থেকে? মানে আমি বাইরে কোম্পানি খুলতে চাচ্ছি না, আমি বাংলাদেশ থেকেই রান করতে চাচ্ছি, কিভাবে করবো সেটা? কিভাবে পেমেন্ট গুলো আনবো?
না, পেমেন্ট আনা তো ধরেন আপনার বাংলাদেশ থেকে মানে বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো। হ্যাঁ, এটা তো মানে বাংলাদেশ গভর্নমেন্ট তো খুব এনকারেজ করে। আপনার টাকা তো আনতে, টাকা তো গভর্নমেন্ট বলবে যে কোনো কিছু বলবে না, আপনাকে আরো অ্যাওয়ার্ড দিবে যে আপনি যদি টাকা আনতে চান, টাকা তো আনা যাবে, টাকা আনা কোনো সমস্যা না। আচ্ছা, তো কার্ডে যে পেমেন্ট গুলো করে সেটা কিভাবে করব? হ্যাঁ, এইটাই একটু ঝামেলা আর কি। এই জন্যই আপনার ওখানে এখানে ওই যে আপনার পেওনির একটা আছে, তারপরে বেশ কয়েকটা এখন কোম্পানি বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে ওই কার্ড দিচ্ছে, বোধহয় তাদের ওই একটা স্টেটমেন্ট দেখাইতে হয় বা তাদেরকে এক ধরনের রিপোর্টিং করতে হয় যে বাইরের থেকে ডলার আসবে, সেই ডলার একটা অ্যাকাউন্টে থাকবে, ওই অ্যাকাউন্ট থাকলে আপনাকে কার্ড দিবে, এরকম সামথিং এক ধরনের সিস্টেম আছে আর কি। তবে আপনার যদি আপনাকে আমার সাজেশন থাকবে, আপনার যদি বাইরে আসলে ভালো বিজনেস হয়, আপনি যদি সার্ভিস বিক্রি করেন অথবা কোনো প্রোডাক্ট বিক্রি করেন বাইরে, দ্যাট মিনস ইউ আর এক্সপোর্টিং সার্ভিসেস অর ইউ আর এক্সপোর্টিং প্রোডাক্ট, এবং এইটা যদি হয় তাইলে আপনার ওইখানে একটা ছোট অফিস রাখলে আপনার এই সার্ভিস গুলা কিন্তু আরো ফাস্টার হবে। আর আপনার ছোট ছোট যে সমস্যাগুলা পেমেন্ট এগুলার এই টাইপের কোম্পানির জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা আইডিয়াল। আচ্ছা, তার মানে আমি বাংলাদেশ থেকেও পারতেছি অপারেট করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে পারতেছেন, তবে একটু কস্ট বেনিফিট অ্যানালিসিস করে দেখতে হবে যে ওইখানে আপনি একটা কোম্পানি সেট আপ করবেন, আপনার প্রতি বছর কি কি খরচ আছে সেটা কি দিতে হবে। হ্যাঁ, ওইখানে যদি একটা ভাড়া নেন, ওইখানে আপনার রিটার্ন সাবমিট করতে হইলে অ্যাকাউন্টেন্টে টাকা দিতে হবে, অডিট করাইতে হইলে অডিটরকে টাকা দিতে হবে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড এই খরচগুলো কম্পেয়ার উইথ ওইটা কি আপনাকে আরো বেশি ব্যবসা দিবে কিনা, ওই কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যদি দেখেন যে ওইটা খুললে আপনার আরো বেশি ব্যবসা আসবে, তাইলে আমি বলবো খুলবেন, নাইলে খুলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জি, পলাশ আনোয়ার। জি, আসসালামু আলাইকুম। আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা গ্লোবাল মার্কেট প্লেস করতে যাচ্ছি হস্তশিল্পের, যেটার ম্যানুফ্যাকচারার হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ। তো এইটার ম্যানুফ্যাকচারার গুলো প্রোডাক্ট গুলো এখানে ডিসপ্লে করবে এবং পেমেন্টটা আমি মানে গ্লোবালি নিতে যাচ্ছি বা পেমেন্টটা গ্লোবালি দিতে যাচ্ছি। তো আমি একটু, যদিও এটা এখনো স্টার্ট হয় নাই, তো আমার পরিকল্পনাটা হচ্ছে এরকম, যেখানে মেম্বার আছে প্রায় 25,000-এর মতো। আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, একটু যদি আপনার। আমি হেডফোন ইউজ করতেছি না, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, জি জি জি। আমি যেটা চাচ্ছিলাম যে আমাদের একটা কমিউনিটি আছে, যে কমিউনিটিতে প্রায় গ্লোবালি 25,000 ম্যানুফ্যাকচারার কানেক্টেড আছে। তো এটা মেইনলি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এই ধরনের প্রতি জায়গা থেকে প্রায় 25,000 ম্যানুফ্যাকচারার কানেক্টেড আছে, হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট। তো আমি চাচ্ছিলাম যে এই ম্যানুফ্যাকচারারদের প্রোডাক্টগুলো আমি গ্লোবালি মার্কেটিং করব এবং পেমেন্টটা যাতে আমি গ্লোবালি নিতে পারি এবং পেমেন্টটা যাতে আমি বাংলাদেশ থেকে দিতে পারি বা কোন প্রসেসে দিতে পারি, এইটার সমাধানটা একটু জানতে চাচ্ছিলাম। না, এটা তো আপনার জন্য সেম লাইক অনিকা আপু, আপনারটাও কিন্তু ইজ এ ফ্যান্টাস্টিক, এই সার্কুলারটা মানে ইজ ভেরি মাচ ফিট করে আপনার এই আপনি যদি ওখানে করেন তাইলে বাংলাদেশ থেকে যেরকম পেমেন্টের একটা চ্যালেঞ্জ থাকে, তো এই পেমেন্টের চ্যালেঞ্জ গুলো কিন্তু আপনার বাইরে একটা কোম্পানি করলে ওই চ্যালেঞ্জ গুলো আপনি ওভারকাম করতে পারবেন। তারপরে আপনার ওই অ্যানালাইসিস করলে আপনার রেমিটেন্স যেগুলো আপনি বিক্রি করে যে টাকাগুলো পাবেন সেগুলো কি আপনি পকেটে রাখবেন নাকি ওখানে রাখবেন, সেগুলো আমরা অ্যানালাইসিস করে পরে দেখবো। বাট আমার মনে হয় আপনি যে মডেলটা ইজ ভেরি মাচ মানে আপনার এটার জন্য ভেরি সুইটেবল আর কি। তার মানে আপনার একটা মানে ওইখানে একটা বাইরে কোম্পানি করলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। জি, তাহলে ভাইয়া এটা কি মানে পেমেন্ট নেওয়ার জন্য তাহলে সিঙ্গাপুর বা ওই জায়গাটাতে যে কোনো একটা জায়গা থেকে ফর্ম করতে হবে, তাই তো?
হ্যাঁ এইটা একটু এইটাই বলতেছিলাম, এটার জন্য উই নিড সাম অ্যানালাইসিস, বুঝছেন, যে আপনার কি কি টাইপের জিনিস আছে, উই ক্যান সিট টুগেদার। আপনার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, উই ক্যান সিট টুগেদার, অসুবিধা নেই। ওকে, উই ক্যান গাইড ইউ। আমি আপনার লিংকডইন প্রোফাইলের জন্য ওয়েট করতেছি। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জি থ্যাংক ইউ, অনেক সময় হয়ে গেছে, আমি আই থিংক উই শুড ক্লোজ নাও। আচ্ছা, কোশ্চেন আর নাই প্রবাবলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর such an insightful session. আশা করি আপনি ভবিষ্যতে ওদের সাথে দেখা হবে somewhere. As you know that you'll be working as a consultant soon regarding their compliance, inshallah. So আরো তো সেশন হবে ইনশাল্লাহ, সামনাসামনি দেখা হবে ওদের সাথে, অনলাইনে দেখা হবে ইনশাল্লাহ। আপনি যদি লাস্ট কিছু ওদেরকে 1 মিনিটের মধ্যে আপনার ক্লোজিং স্পিচ দিতে চান, দিতে পারেন। না, ফ্যান্টাস্টিক। আমি আসলে এই স্টার্টআপদের সাথে কাজ করতে খুবই এনজয় করি আর কি, কারণ আসলে মানে অনেক বছর, প্রায় আপনার অলমোস্ট কর্পোরেট ওয়ার্ল্ডে তো মানে 33-34 ইয়ার্স পাস করলাম। সো এন্ড আই অ্যাপ্রিশিয়েট, আপনাদের অনেক চ্যালেঞ্জ আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আছি, আরেক ভাই আছে, তো মানে ফিল ফ্রি আর কি, এনি টাইপ অফ আপনার অ্যাডভাইস অর কনসালটেন্সি যাই লাগবে আমাদের মানে পাশে পাবেন আর কি। গ্রেট, থ্যাংক ইউ। আই থিংক হোয়াটসঅ্যাপটাও শেয়ার করে দিব আপনাদের, যখন কারো যদি লাগে আমাকে সরাসরি বলবেন আই নিড দিস পারপাস, আমি তখন ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিব আপনাদেরকে, আর লিঙ্কডইন তো দিচ্ছি। ওকে, টেক কেয়ার। জি, থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাঙ্কস সবাইকে, অসংখ্য ধন্যবাদ যে অনেকক্ষণ ধরে শুনলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ভাই আপনাকে।